নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান গাইডলাইন বাই শ্রীময়ী। এবং গাইডলাইন বাই শ্রীময়ী মানেই ট্যারো কার্ড এবং ওরাকল রিডিং এর মাধ্যম দিয়ে আমাদের জীবনের সমস্যাগুলোকে দেখতে পাওয়া, চিনতে পারা এবং সমাধানের রাস্তায় হাঁটার জন্য তার প্রতিকার প্রতিবিধান, অব্যর্থ প্রতিকার প্রতিবিধান এবং বিশেষ দিনগুলোকে কাজে লাগিয়ে তার প্রতিকার প্রতিবিধানে মানুষ ডেফিনিট করে নিজের স্বপ্ন পূরণ করতে পারছে, সমস্যার থেকে দূরে গিয়ে তারা সফল হতে পারছেন। তো আজকেও তেমনই বিষয়বস্তু, কারণ আর বেশি দিন বাকি নেই বাঙালি ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজো। কি করব আমরা আর কি না করব সবটাই আমরা জানবো আজকের এই অনুষ্ঠান থেকে, সঙ্গে শ্রীময়ীকে নিয়ে। অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো সরস্বতী পুজোর রংটাই হলুদ, আমাকে দেখেও আপনারা বুঝে বলতে যাচ্ছি তোমাকে সেটাই, একদম বুঝে গেছেন। তো সরস্বতী পুজোর সাথে হলুদের সম্পর্কটা খুব ঘনিষ্ঠ, ওতপ্রোতভাবে জড়িত, একদম ওতপ্রোতভাবে জড়িত। আর মা সরস্বতী পুজোর সময় দেখবেন পলাশ ফুল ছাড়া পুজো হয় না। এই কারণে মা সরস্বতীকে আরেকটি বলা হয়, এটা আনকমন নেম, বাট পলাশ প্রিয়া। হ্যাঁ, তো এই সময় থেকে চারিপাশে পলাশটা ফুটতে শুরু করে এবং আমরা যারা ধরুন কর্মসূত্রে বলুন বা এধার ওধার যাওয়া থাকে বলে শান্তিনিকেতনের দিকে, পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে পুরো লাল হয়ে যায়, কমলা হলুদ একটা অপরূপ একটা প্রকৃতি এই সময়টা হয়ে ওঠে। তো সেই পলাশ ফুল ছাড়া মা, যদিও কলকাতা শহরে একটা কুঁড়ির মতো টাইপের একটা দিয়ে দেয়, হ্যাঁ ওটা ওটা বোঝাই যায় না, অলমোস্ট প্রপার হওয়ার আগেই ও কুঁড়ি হয়ে বিক্রি হয়ে যায়, বা কুঁড়িটা হয়ে ওরকম ভাবেই প্রিজার্ভ করে রেখে দেয়, হোয়াট এভার, কিন্তু ওই একটা টাচ একটা দিতেই হয়। সুতরাং সরস্বতী পুজো পলাশ ফুল ছাড়া কিন্তু অসম্পূর্ণ, আপনি যাই দিন না কেন। আর আরেকটি জিনিস যেটা এখনকার ছেলেমেয়েরা আস্তে আস্তে ভুলতে বসেছে, দ্যাট ইজ খাগের কলম। মাটির দোয়াত এবং তার মধ্যে দুধ থাকে এবং তার মধ্যে খাগের কলম, ওটা সাইজ মতো, ওই মাথাটা কিন্তু কাটিয়ে নিয়ে আসবেন দশকর্ম ভান্ডার থেকেই, এবং ওটি অবশ্যই মা সরস্বতী পাশে আর কি। এবং অনেকেই জিজ্ঞেস করেন, দিদি এটা বাঁ দিকে বসাবো না ডান দিকে বসাবো? একটা জিনিস শুধু মাথায় রাখবেন, ডান দিকে দেওয়াই নিয়ম, কিন্তু এখানে একটা ব্যতিক্রম জিনিস বলে দিই আপনাদের সুবিধার্থে। অনেকে ছেলে মেয়ে থাকেন সুবর্ণাদি যারা লেফটি, বাঁ হাতে লেখেন, তো সেক্ষেত্রে যেহেতু আপনি সন্তানের জন্য পুজোটা করছেন, সুতরাং আপনার যদি লেফট হ্যান্ডার ছেলে মেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওটা মা সরস্বতী বাঁ দিকে দেবেন এবং সেইভাবে প্রার্থনা করবেন যাতে সে তার বাঁ হাতটি ব্যবহার করেই যেন সে জীবনে সাফল্য পায়, পড়াশুনো করুক, আঁকা ছবি আঁকা, কবিতা লেখা, যা খুশি করুক, এনিথিং রিলেটেড টু অ্যাকাডেমিক্স অ্যান্ড ক্রিয়েটিভ সেক্টর, তাতেই যেন সে সাফল্য পায়। সুতরাং লেফটি যারা রয়েছে তাদের কেবলমাত্র ঠাকুরের সামনে তারাই বাঁ দিকে দেবেন, আর যাদের ছেলেমেয়েরা রাইট হ্যান্ডার, আমাদের নর্মাল যেরকম আমরা লিখি ডান হাতে, তো তারা ডান হাতে দেবেন। এরপর যেটা হচ্ছে যে পুজোটা কি দিয়ে দেবেন, পুজোটা কি দিয়ে, দেখুন ভক্তি থেকে বড় জিনিস আর কোনো নৈবেদ্য হয় না, কিন্তু তাও মা সরস্বতীর পুজোয় যেটাকে বলা খেলনা কদমা এবং মঠ, ওই খেলনা কদমা এবং মঠগুলো হচ্ছে রঙিন নানা রকমের কালার, ইয়েলো হোয়াইট, হ্যাঁ রানী কালার, ইয়েলো হোয়াইট, তার মধ্যে হাঁস, আপনার ওই টাওয়ার টাইপের দেখতে, এরকম লম্বা গোল, অনেক ভীষণ মিষ্টি, কড়া মিষ্টি, ছোটবেলায় খেতে খুব ভালো লাগতো, এখন আর বয়স বাড়ছে, এখন আর ওগুলো খাই না। এবং আরেকটা জিনিস লাগে, ওই যেটাকে বলা হচ্ছে ওই কড়াই টাইপের একটা জিনিস পাওয়া যায়, 5 কড়াই টাইপের কিছু একটা বল, ওই জিনিসটাও কিন্তু পঞ্চশস্য না, আলাদা জিনিস, এটা খাওয়ারই জিনিস। এবং দেখবেন ছোট 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 গোলমরিচের মতো, তরকার ডালের মতো, এবং তার মধ্যে সিলভার তবক থাকে, তবক খুব একটা পাওয়া যায় না, কিন্তু ওই জিনিসটি লাগে। এবং ওই কদমা যেটা হচ্ছে সাদা চাকির মতো দেখতে, ছোট বড় নানা সাইজ, এবং তার গায়ে দেখবেন কালো জিরের মতো তিল দেয়া থাকে। তো এই জিনিসগুলো ছাড়া কিন্তু মা সরস্বতীর পুজো কিন্তু অসম্পূর্ণ। এবং মা সরস্বতীর পুজোর তিথিটা যেটা পড়েছে একদম খুব এবার ইজি তিথি পড়েছে, একে তো 23 জানুয়ারি পড়েছে মা সরস্বতীর পুজো, আমাদের নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো একই দিনে পড়েছে। কাজে ছোট ছোট ছেলেমেয়েরা আশা করা যায় স্কুলে তারা ওই পতাকা তুলবে বলে সকাল সকালই সব উঠে পড়বে, এবং পুজোর সময়টা পড়ছে সকাল 7টা 15 থেকে দুপুর 12টা 50 পর্যন্ত, টানা হচ্ছে
শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী, এই সময়ের মধ্যে যারা নিজেরা পুজো করবেন তারা নিজেরা পুজো করতে পারেন। যারা ঠাকুরমশাই আসবেন চেষ্টা করবেন ঠাকুরমশাইকে এই সময়ের মধ্যে পুজোটা অন্তত তিনি যাতে ধরে ফেলেন, কারণ সেই সময় তো সেই দিনটা ঠাকুরমশাইদের মানে দৌড়, হ্যাঁ দৌড় মানে তাকে হাইজ্যাক করে নিয়ে আসা হয়। একদম একদম, মানে কতক্ষণ তিনি বসবেন দুটো ছিটিয়েই তিনি আবার প্রস্থান আর কি করবেন। তো যাই হোক, ঠাকুর মশাইদেরও অনেক কমিটমেন্ট থাকে, আমি ওই নিয়ে আর কিছু বললাম না। একদম একদম, আমরা এটা মজা করছি। দেখুন অনুষ্ঠানটা না যেহেতু সরস্বতী পুজোয় কি কি করণীয় আর কি কি করণীয় না সেই নিয়ে একটু মজার ছলে অনুষ্ঠানটা হলো, কারণ এর মধ্যে থেকে ইনফরমেশনটা ডেফিনেটলি যাচ্ছে। এগুলো আপনারা প্রত্যেকে মানে ব্যক্তিগত জীবনে অভ্যস্ত। হ্যাঁ, মানে সেদিন ঠাকুর মশাইদের জন্য হাহাকার পড়ে যায়, কোথায় ঠাকুর মশাই, কোথায় ঠাকুর গেটের মশাই, সামনে দাঁড়িয়ে থাকতে হয়। একদম একদম। আগেকার ঠাকুর মশাইরা তো তবু দেখুন রিক্সা চড়ে সাইকেল চড়ে আমাদের সময়, আজকাল তো ঠাকুর মশাই স্কুটি চড়ে ভো ভো করে দৌড়চ্ছেন, আপনি দৌড়তে দৌড়তে তাদের নাগাল পাবেন না। তো সুতরাং যারা মনস্থ করছেন নিজেরা পুজো করবেন, আমি তো মনে করি যারা নিজেরা স্বচ্ছন্দে পুজো করতে পারেন, এবং প্রচুর আমার ধরুন ক্লায়েন্ট বা যারা আমার ফলোয়ার তারা জিজ্ঞেস করছেন দিদি সরস্বতী পুজো কি মেয়েরা করতে পারে? নিশ্চিতভাবে করতে পারে, কেন করতে পারেন না? মেয়েরা এখন বিয়ে দিচ্ছে, বৈদিক বিবাহ খুব সুন্দর লাগে দেখতে, হ্যাঁ ভীষণ সুন্দর। তো সুতরাং আমাদের বেদ উপনিষদের যুগেও তো গার্গী, মৈত্রী, অপালা, বিশ্বভারা এরা যারা বেদের সূক্ত যারা লিখেছেন তারা সরস্বতী পুজোয় তারা কেন বাদ থাকবেন? সুতরাং যে মহিলারা যারা মনে করছেন যে আমরা ভক্তিসহ পুজো করব বাগদেবীর, অবশ্য করতে পারেন। এবং আরেকটি জিনিসও বলবো, মানে প্রচলিত অনেকগুলো জিনিস ঠিক আমার চিন্তাধারার সাথে খাপ খায় না, তো সেটার কারণেই বলছি। অনেকে আমার এরকম অনেক ক্লায়েন্ট আছেন, আমি হয়তো জিজ্ঞেস করলাম যে সরস্বতী পুজো হচ্ছে তো বাড়িতে? না না শ্রীময়ী, এখন তো ছেলেমেয়েরা আর লেখাপড়া করে না, ওরা তো এখন আর সরস্বতী পুজো করার দরকার কি? তো এটা অনেকেই বলে। বেসিক্যালি এটা আপনারা বুঝতে পারছেন, অনেকে বলেন দেখুন মা সরস্বতীকে বাগদেবী বলা হয়, আমাদের যে কণ্ঠস্বর সেটা হচ্ছে মা সরস্বতীর দান বলে আমরা মনে করা হয়। তো সুতরাং আপনার কথা তো আপনি সারা জীবনই বলতে চান নিশ্চয়ই, সুতরাং সরস্বতী পুজোয় মা সরস্বতীর উদ্দেশ্যে একটা ফুল আমি মনে করি এটা দেওয়াটা উচিত। সে আপনি মূর্তি এনে পুজো করতে পারলে ভালো, না করতে পারলেও ঠিক আছে, ছবিতে করুন, ছবিতে করুন, ছোট্ট একটা মূর্তি এনে করতে পারেন, উদ্দেশ্যে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমাদের কথা বলাটা চালিয়ে যেতে আমরা চাই আমৃত্যু, সুতরাং বাগদেবীর পুজোটাও চালিয়ে যাওয়াটাই ঠিক বলে আমার মনে হচ্ছে, এটা একদম যুক্তির কথা। তো আর কি লাগে, সরস্বতী কি করবেন? উপাচারের কথাই যখন হচ্ছে, খাগের কলম, তাতে মাটির দোয়াত, তার মধ্যে দুধ দিয়ে দেবেন, এবং দুধটা তো না, কাঁচা দুধ যেহেতু নেন দুধটা খারাপ হয়ে যায়, সেদিন সন্ধ্যের পর না হলেও পরের দিন সকালবেলা সানরাইজের পর ওই দুধটা নিয়ে, যেহেতু জমে যাওয়া দুধটা এবং খাগের দোয়াতটা আপনারা কিন্তু গাছতলাতে দিয়ে দেবেন। অনেকে গঙ্গায় ভাসিয়ে দেন, অনেকে কোনো তার গাছ বা কোনো পুকুর টুকুরে আপনারা ওটা দিয়ে দিতে পারেন, অনেকে মাটিতে পুঁতেও রাখেন। তো এই সবকটাই পন্থা রয়েছে, সেটা আপনারা করতে পারেন। মা সরস্বতীর সামনে আপনি ছেলেমেয়ের সবকটা বই আপনি দিলেন, যেটাতে সে উইক সেটাকে একটুখানি ওপর দিকে আপনি রাখতে পারেন যাতে ওনার ব্লেসিংটা ওটার ওপর বেশি পড়ে। হ্যাঁ, তো সুতরাং আমার মা সরস্বতীকে আমি মাধ্যমিকের আগে টেস্ট পেপার দিয়েছিলাম, আমার এখনো মনে আছে। হ্যাঁ, মানে এগুলো জীবনের সাথে জড়িত। তো দেখো কবে পাস আউট হয়ে গেছি, এখনো কুল খাই না, খাই না, নেভার, মানে আশপাশ দিয়ে গেলেও সরস্বতী পুজোর আগের দিন না বাবা সরস্বতী পুজো বলতো যে হ্যাঁ পরীক্ষা বিদ্যে চলে যাবে, সেই ভয়টা এখনো আমাদের ভেতরে। এটা ভালো, এটা এখনকার জেনারেশন বলে কিসের লজিক না, এটা সবসময় লজিক হয় না, বিশ্বাসটা বয়ে চলে, মানে ধমনীর মধ্যে দিয়ে এটা পরম্পরায় বিশ্বাসটা প্রবাহিত হয়ে চলে। তো সেটা, এবং ওই যে বললাম বসন্ত পঞ্চমী, বসন্তের আগমনের উৎসব, সুতরাং সকালবেলা যারা স্নান করবে অবশ্যই তেল হলুদের ছোঁয়াটা কিন্তু দিয়ে করা উচিত। ওটা আর কি, শীত চলে গেল, জীর্ণতা শীর্ণতা শুষ্কতা সব চলে গেল, বসন্ত আগমন হচ্ছে, দেখবেন গাছে গাছে কুড়ি আসতে থাকে, পাতা আসতে থাকে, অর্থাৎ প্রকৃতি আবার নতুনভাবে নতুন রূপ রস গন্ধ সঞ্চয় করে আবার নতুন লাইফ তৈরি হচ্ছে। সুতরাং বসন্তের আগমনটাকে সত্যি সেইভাবে সেলিব্রেট করা, এবং হলুদ সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু করে। মা সরস্বতীর পায়ের কাছেও একটা গাঁট হলুদ দেবেন, এবং ছেলে মেয়ে বা আপনারা নিজেরাও যাদের বাড়িতে পুজো হচ্ছে সকালবেলা স্নান করে ওই একটু তেল হলুদ সহযোগে স্নানটা করবেন।
আর স্নান তো নর্মালি করবেন, এটার মধ্যে বলার কিছু নেই। এরপরে ন্যাচারালি মেয়েরা লাল পাড় শাড়ি পরে করবেন কি হলুদে লাল পাড় শাড়ি পরে করবেন বা হলুদ বস্ত্র করে করবেন, এটা সম্পূর্ণ আপনাদের চয়েস। এটার মধ্যে নিয়েও বলার কিছু নেই। আর একটা যেটা হচ্ছে যে অনেকে যেসব কি খাবো শ্রীময়ী, মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন। ব্রাহ্মণের বাড়িতে মা সরস্বতীকে ভোগ দেয়া হয়, সেটা খিচুড়ি দেন, পোলাও দেন, যার যেরকম সামর্থ্য, এবং নিজেরাই তো করতে হয় ওটা, সুতরাং তারা রয়েছে। এবং অন্যান্য বাড়িতেও মা সরস্বতীকে ভোগ দেয় বা ফল মিষ্টি যা আপনারা দেবেন নিজেরা। কিন্তু মানে এটুকু বলবো যে পুষ্পাঞ্জলি পর্যন্ত একটু মানে যাদের শরীর খারাপ বয়স্ক তারা ওষুধ জল খাওয়ার জন্য চা বা এই জাতীয় কিছু লিকুইড জাতীয় খেতে পারেন। যারা পরীক্ষা দিচ্ছেন না, ওষুধপত্র চাপ নেই, তারা ওই পর্যন্ত একটু উপবাস থাকলেই ভালো হয়। কারণ মা সরস্বতী শুদ্ধতা পছন্দ করেন। তিনি যেহেতু একটা মানে ওই নিজেও একটু কৃচ্ছ সাধনের পক্ষপাতী বা নিজেও একটা শুদ্ধতা, একটা মেনটেনেন্স, যেটা ডিসিপ্লিন বলা হয় সোজা কথা, সেইটা তিনি রাখেন। সুতরাং মা সরস্বতী পূজাটা যেন তেন প্রকারণ ওই রকমভাবে না করাটাই ভালো। এবং দ্বার ঘট অবশ্যই দেবেন। দ্বার ঘট দিলে তাতে ছোট ডাব এবং আম পাতা, আম্রপল্লব যেটাকে বলে, সিঁদুরের টিপ দিয়ে আম্রপল্লব দিয়ে তাতে দুদিকে দুটো ডাব, যারা ফ্ল্যাটে থাকেন ডাব দেওয়া সম্ভব না, অনেকেই আজকাল ওই ছোট ছোট তারা বিভিন্ন কিনতে পাওয়া যায় ডাব, এবং সেই রকম আপনারা দিয়ে তাতে আপনারা স্বস্তিক দিয়ে করুন। মা সরস্বতীর ঘট কিভাবে বসাবেন এটা পুরুত মশাই বলে দেবেন। এবং হর্তুকিটা অবশ্যই দিতে হয়, হর্তুকিটা সেক্ষেত্রে অবশ্যই কিন্তু দিতে হয়। এবং নিরামিষ আহার তো অবশ্যই, যাদের বাড়িতে অনেক সময় থাকে মানে কিছু পূর্ববঙ্গীয় কালচার রয়েছে, জোড়া ইলিশের সিস্টেম, যাদের নিয়ম আছে তারাই করবেন। যেমন পশ্চিমবঙ্গীদের আছে গোটা সেদ্ধ, এটা যার যার পারিবারিক প্রথা মিলে অনুযায়ী তারা করবেন, সেখানে শ্রীময়ী কিছু বলবার নেই। শুধু ওই ডিসিপ্লিনটুকু একটুখানি বজায় রাখবেন। আর কুল ভক্ষণ যেটা নিয়ে আমাদের এইমাত্র কথা হচ্ছিল, সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়, কারণ মা সরস্বতীর প্রিয় ফল হচ্ছে কুল। একদম। পুজোর পর যত ইচ্ছে খান না, পুজোর এই তো এসে গেল, হ্যাঁ আর কটা দিন, আর তো কটা দিনের অপেক্ষা। আমাদের ছোটবেলার মতো এখন সেই পাড়ায় পাড়ায় কুল গাছও নেই, আর কুল গাছের পেছনে ছেলে মেয়ের দলও নেই। এগুলো সব সত্যি তেমন ওদের অতীত হয়ে গেছে, অতীত হয়ে যেতে শুরু করেছে। কুল পড়ছে, দুটো পেছনে লুকিয়ে আছে, হ্যাঁ বাড়ি থেকে কেউ একটা ডাকলো, এই কেড়ে তারা দুধদার করে ছুটলো, ওই সমস্ত জিনিস, হ্যাঁ নস্টালজিয়া হতে শুরু। কাটা ফুটে লেগে মানে কোথায় গেছিলি, সে ছেলে মেয়ে বলছে না কোথায় গেছিল, কুল পাড়তে মা ঠিক ধরে ফেলেন সন্ধ্যাবেলা হাতের এখান থেকে এতখানি মানে কুলের কাটা। ওই সময়টা আমরা এনজয় করেছি, এটা ঠিক কথা, আমরা এনজয় করেছি। এবং এটাও ঠিক কথা। দেখো যে তুমি যেমন বললে যে মা সরস্বতী মানে বাগ দেবী বলা হচ্ছে, এবং আরেকটি কথা হচ্ছে মা সরস্বতী আমাদের জিহ্বায়ও তার অবস্থান রয়েছে। বলে না মা সরস্বতী ওনার জিভে অবস্থান করুন। তুমি খারাপ কথা তুমি বলবে মানে তুমি ভেবেচিন্তে বলো, তোমার একটা জিভ থেকে কথা খসে যাওয়া মানে হচ্ছে সেটা মা সরস্বতী বেরিয়ে গেল, জীবনে কখনো ফেরত আসবে না। একদমই তাই। তো মানে একটা ছোট্ট উদাহরণ, এই যে ধরুন আমরা যে মহালয়া শুনি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া, মানে আমরা মনে তো করি মানে বাঙালি আপামর বাঙালি বিশ্বাস করেন, ওনার মধ্যে নিশ্চয়ই সেই সময় মা সরস্বতী ভর করেছেন, নাহলে ওইভাবে একটা মানুষ মানে কবে উনি নিজেও চলে গেছেন, হ্যাঁ এখনো রয়ে গেছে, এখনো রয়ে গেছে। এবং মানে অপামর বাঙালি শুধু মানে কলকাতার বাঙালি না, মানে ক্যালিফোর্নিয়ার বাঙালিও কিন্তু সেই সময় অন করেন। তো সুতরাং এই যে জিনিসটা মানে তার কণ্ঠে সরস্বতী বোধহয় অবস্থান করেছিলেন, তো না হলে এইরকম মানে সেই বলে না কালজয়ী হয়ে গেছে ব্যাপারটা, একদমই এরকম হয় না। এটা মা সরস্বতী ব্লেসিং ছাড়া সত্যি। এবং ন্যাচারালি যারা ধরুন গান করেন, অনেক মানে এই বইয়ের কথাই বলছিলাম, তো ধরুন অনেকে যারা গান বাজনা করেন, মা সরস্বতীর পাশে তারা তানপুরা, তবলা, মা সরস্বতী তো সঙ্গীতেরও মানে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, যত রকম বিদ্যা আছে তিনি সবকটি কিন্তু তার নিয়ন্ত্রণে, তার আন্ডারে, তার কন্ট্রোলে। তো সুতরাং সেক্ষেত্রেও দুরকম আছেন। একদল মনে করেন সুবর্ণাদি মানে সঙ্গীত মহল দুভাগে বিভক্ত, যে আমরা ওই দুটো দিন আমরা একদম মা সরস্বতী পায়ে আমাদের বাদ্যযন্ত্র বা আমাদের গানের বই খাতা সব অর্পণ করে দিলাম, আমরা করলাম না। দ্বিতীয় শ্রেণী রয়েছেন যারা হচ্ছেন কি মনে করেন যে মানে মাকে তুষ্ট করবার, উনি তো আমাদের ব্লেসিংটা দিয়েছেন, এই দুদিন আমরা মানে ধরুন গান অনুষ্ঠান, মঞ্চানুষ্ঠান
ভীষণভাবে করবো, এবং তার মধ্যে দিয়ে আমরা মাকে আমাদের শ্রদ্ধা জানাবো। তো যার যেটা ভক্তি বিশ্বাস সহযোগে করবেন তিনি সেটাই করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার ট্যারো কার্ড একটি বিদ্যে, মানে তুমি কি তোমার ট্যারো কার্ড রাখো? আমি আমার ট্যারো কার্ড রাখি। বাহ, আমি আমার ট্যারো কার্ড, এটা তোমার বিদ্যা? এটা আমার বিদ্যা। আমার ট্যারো কার্ড, আমার ওরাকেল কার্ড, আগে যখন ধরুন পড়াশোনা যখন করতাম তখন অনার্সের বই খাতা পেপার 3 দিনের জন্য ভাই একদম যা থাকতো সব মায়ের পায়ে তুমি রেখে দাও, এবার বাকিটা তুমি দেখে নাও। মানে অ্যাকচুয়ালি মা সরস্বতীর আগের দিন বিনায়ক চতুর্থী, যেটা আমি বহুদিন ধরে করি, আর ওই একদম গণেশজির পা আর মা সরস্বতী মোটামুটি পাশাপাশি অবস্থান আমার বাড়িতে। তো সুতরাং গণেশজির পা থেকে শুরু করে মা সরস্বতী মানে ওই পর্যন্ত একটা মানে ছোটখাটো প্ল্যাটফর্ম হয়ে যেত। বই খাতা, ট্যারো কার্ড, ওরাকেল কার্ড, তার লিটারেচার সবকিছু মিলে 3 দিনের জন্য রইলো। তারপর সেটা হ্যাঁ, এবার কিছু কিছু বাচ্চা আছে যারা ভাবে বাবা যতদিন মাকে রেখে দেওয়া যায় রাখো, বইপত্র ওখানে আটকে রাখো, পড়তে হবে না। কিন্তু আজকাল সিলেবাস খুব কঠিন, সত্যি। সুতরাং সেই রকম ভাবে 3 আর আজকাল বইয়েরও অভাব, সব পিডিএফ ফাইলে চলে এসেছে। এক কাজ করুন, মোবাইলটা দিয়ে রাখবেন, দ্যাট উইল বি দ্য মেইন থিং, বেস্ট অপশন। মোবাইল নেবেন, মোবাইল বাচ্চাদের বলছি মোবাইল নাও, নিয়ে মায়ের পায়ে দাও। পড়াশোনা তো কিন্তু সেটা পারবে তো, সেটা হলো কথা। মোবাইল ছাড়া সাংঘাতিক কথা। তাতে দেখবেন 3 দিনের জন্য বাচ্চা অন্তত মোবাইলের হাত থেকে, অত্যাচারের হাত থেকে আপনারা বাঁচছেন। সারাদিন তো এই কারোর মাথা আছে বলে, আগে সে আমরা শুনেছিলাম না, বলবীর মম উন্নতশীল, কারোর উন্নতশীল না, দেবস্থানে গেছে সব হেডমুন্ডু, সব হেডমুন্ডু। মানে কারোর 4 জন বসে আছে, 4 জনের কারোর সাথে দেখছো আমরা পাশ দিয়ে কেউ ফ্যামিলি, কেউ কারোর সাথে কথা বলছে না, বাবা মা ছেলে মেয়ে সব এরকম, মানে যে যার জগতে ব্যস্ত। তো সুতরাং এই অবস্থা চলছে। এবার আমরা আসবো রিডিং এ, যেটা অনেকটা রিকোয়েস্ট, কারণ সরস্বতী পুজোর পরেই চলে আসে। এটা তো বেঙ্গলি ভ্যালেন্টাইন দিয়ে শুরু, একদম তারপরেই চলে আসে 14ই ফেব্রুয়ারি, যেটা অরিজিনাল ভ্যালেন্টাইন। তো সেই রিলেটেড একটি এটা রয়েছে, রিকোয়েস্ট রয়েছে। ওরে বাবার সাংঘাতিক রিকোয়েস্ট রয়েছে। দেখা যাক কি বেরোয়। হ্যাঁ, এখানে দেখা যাক এটা কি বেরোচ্ছে। মানে এটার বিষয়বস্তু হচ্ছে, একটি ছেলে জানিয়েছে, দিদি আমার বিয়েটা ঠিক হয়েছিল গত নভেম্বরে, সেইটাকে কিন্তু কোনো কারণে বলা হয়েছিল যে মেয়ের বাড়িতে মেয়ের জ্যাঠা অসুস্থ, যে কোনো সময় খারাপ কিছু হতে পারে। সো ওটাকে পিছিয়ে ওই ফেব্রুয়ারির গোড়ার দিকে বা এরকম সময় 10-12, তারপর 14ই ফিক্স হয়েছিল। অ্যাকচুয়ালি 14 তারিখই ফিক্স হয়েছিল, যে জন্য আমি রিডিংটা পড়ছি। 14ই ফেব্রুয়ারি ফিক্স হয়েছিল। এখন আবার মেয়ের বাড়ি থেকে বলা হচ্ছে না, ওই সময়টা মেয়ের দাদা তো বাইরে চলে গেছেন, উনি ওনার এক্ষুনি ছুটি পাচ্ছেন না, তাহলে ওটা মোটামুটি ফাল্গুনের শেষ দিকে করা হোক বা এপ্রিলে করা হোক, বেটার। তো আমি খুব মানে দ্বন্দ্বে ভুগছি যে আদৌ এই মেয়েটির সাথে আমার বিয়ে হবে কি, না এনারা অন্য কিছু চিন্তা ভাবনা করছেন। সেক্ষেত্রে আমার মা বলছেন ওনারা যদি অন্য কিছু চিন্তা ভাবনা করেন তাহলে আমরা অন্য মেয়ে দেখি। তো সম্বন্ধ করেই বিয়ে হচ্ছে, কিন্তু ছেলেটি জানিয়েছে মেয়েটির সাথে আমার একটু মানে ভালো লাগা তৈরি হয়ে গেছে, তো আমি একেই বিয়ে করতে চাইবো। তো আপনি দিদি দেখুন এর আসল অভিপ্রায়টা কি, এবং আদৌ আমার বিয়েটা হবে কিনা। এইখানে কি বলি বলুন তো, ছেলেটা আশা করে মানে জানিয়েছে খুব, কিন্তু ট্যারো কার্ডে সবটাই বেরিয়ে আসে। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি ভাই, এখানে আপনার বিয়েটা হবে না, হবে না। আর এই কার্ডটা মানে এটা যদিও ডেথ, মানে এটা কিন্তু মানে শারীরিক মৃত্যু সবসময় ইন্ডিকেট করে না, কোনো কিছু এন্ড হয়ে যাওয়া এবং নতুন সাইকেল শুরু হওয়াটাও রিলেশন এন্ড হয়ে যাবে। হ্যাঁ, মানে যেখানে আপনার কথাবার্তা হয়েছিল এই জায়গাটা, অভিপ্রায় অবশ্যই তাদের অন্যত্র রয়েছে, এবং আপনাকে তারা মোটামুটি একটা সেই বলে না প্ল্যাটফর্মে বসিয়ে রেখে তারা কিন্তু অন্য ছেলে সার্চ করে যাচ্ছেন। ওই কার্ডগুলো আমি আর দেখালাম না এখানে। ওয়ান শট অফ, এটাও তো কমিটমেন্ট নষ্ট। একদমই, যার বিয়ে ঠিক হয়ে গেছিল তাকে সময় একদম সাইড করে রাখা, তাকে ছাড়ছেও না যে ভাই তোমরা অন্যত্র দেখে নাও, সেটাও না। পাশাপাশি গ্রহগত দিক থেকে একটা জিনিস বলতে পারি ভাই, আপনার শুক্রটি দগ্ধ হয়ে গেছে, রবি দ্বারা দগ্ধ হয়ে গেছে। শুক্র আর রবির জায়গাটি একত্রে অবস্থান করছে, এটাও আরেকটা কারণ। এই বছরটা রবির বছর, সুতরাং রবির পাওয়ারটা অনেক বেশি এবং আপনার শুক্রের জোরটা অতটাও ছিল না। তো সুতরাং দগ্ধ হয়ে যাওয়াতে এই যে কানেকশন, এবং আপনাকে এই মেয়েটির আশা আপনি ছেড়ে দিন, আপনারা অন্যত্র মেয়ে দেখুন,
কিরকম বিয়ে হবে এটা বলছি, তার আগে বলছি এই যে দগ্ধ যোগ রয়েছে ভাই, এটার প্রতিকার করাটা খুব ইম্পর্টেন্ট। নাহলে এই সম্বন্ধ এখানে একজনকে ভালো লেগেছিল, এরপরে আবার মানে দিন কতবার রিজেকশন আপনি হজম করবেন, একটা কষ্টের ব্যাপার না। এবং কোথাও না কোথাও একটা মেল ইগোতেও লাগে, যে আমাকে মেয়েরা রিজেক্ট করছে, মেয়ের বাড়ি থেকে আমাকে রিজেক্ট করছে। তো এই জায়গাটা এবং এই যে মানে সামহাও একটা অপমান, তো সুতরাং এই আপনাকে গ্রহ প্রতিকারটা করুন। এবং এই বসন্ত পঞ্চমী থেকে শুরু করে মানে এই যে সময়টা পুরো ফাল্গুন মাস, তারপর ধরুন আসবে শিবরাত্রি, এই সময়টা পর্যন্ত এই যাদের বিবাহ যোগ ক্ষীণ বা ধরুন ওই মাঝপথে গিয়ে কি একদম গোড়ায় মুখের গোড়ার মানে হয়ে যাবে এইরকম সময় গিয়ে যাদের বিবাহ ভঙ্গ যোগ রয়েছে, তারা কিন্তু এই জায়গাটিকে মানে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু যোগাযোগ করে এইগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান করান। তাহলে দেখবেন যে দেখুন সব জিনিসেরই কাজ করতে একটু সময় লাগে। ধরুন আপনাকে মেয়ের বাড়ি থেকে বলেছে বা আপনি কোথাও শুনেছেন আপনার বৈশাখ থেকে আপনার বিয়ের যোগ, আপনি কি সেই বৈশাখ মাস পড়লে বিয়ের কাজ করাবেন? ডেফিনেটলি না। তা গাছটা পুঁতে মানে গাছটাকে বড় হতে দিন, ফুল আসবে তবে তো ফলটা পাবেন। একদম। তো সুতরাং এভরিথিং নিডস আ প্রপার টাইম, সেইটুকু আপনাকে পেশেন্স দিয়ে করতে হবে এবং সেই টাইমটার সঙ্গে ম্যানেজমেন্ট করে কিন্তু আপনাকে মানে প্রতিকারটা সময় মতো করে নিতে হবে। সামনে সময় আছে, তিথি নক্ষত্রগুলো আমি মোটামুটি বলেই দিলাম সেই জায়গায়। এবার কামিং টু ইওর নেক্সট কোয়েশ্চেন, যে দিদি আমার তাহলে এখানে যদি না হয়, কিছুটা তো আপনিও বুঝতে পারছেন, আপনার মানে লাইনগুলো থেকেই পরিষ্কার, এখানে যদি না হয় আমার বিয়েটা কবে হবে? বিয়েটা আপনার মোটামুটি মে মাস নাগাদ হওয়ার কানেকশন রয়েছে। এবং একটা ভালো কথা আপনাকে বলবো, যেটা আপনি শুনে আনন্দ পাবেন, আপনার কিন্তু ভাই লাভ ম্যারেজ হবে। এখানে তো বাড়ি থেকে তৈরি মানে যোগাযোগ কানেকশন করেছিল, সম্বন্ধ করেছিল, আপনার ভালো লেগেছে মেয়েটিকে, কিন্তু সেকেন্ড কানেকশনটা যেটা হবে আউট অ্যান্ড আউট লাভ ম্যারেজ হবে। কিন্তু আপনি ওইখান থেকে আর যাতে রিজেকশন না হয়, আপনি তার ব্যবস্থাটা ভাই এখন থেকে করে নিন। তো যেক্ষেত্রে এবং শুক্রটাকে একটু মানে দগ্ধযোগে তো প্রতিকার করতেই হবে এবং কিছু বুস্টিংয়ের দরকার আছে, গ্রহগত সবকটার নাম আমি এখানে আর করলাম না, যেক্ষেত্রে আপনার বিয়ের জায়গাটা স্মুথলি বিয়েটা হয়ে যাবে এবং সুখে সংসার করতে পারবেন। একদমই তাই। আমি একটুখানি চেম্বারের কথা বলে রাখি। প্রথমত বলি যে অফলাইন চেম্বার নরমালি, তারপর আমি একটা টিপ দিয়ে দেবো, যারা বিবাহেচ্ছুক অথচ বিয়ে হচ্ছে না তাদের জন্য একদম একটা মহা উপায় আজকে আমি বলেই দেবো একেবারেই। আর আপনাদের বলে রাখি নরমালি যে অফলাইন চেম্বার শ্রীময়ী করে থাকেন সেগুলি কি আছে: মঙ্গলবার দক্ষিণেশ্বরের রাশিচক্র চেম্বার, রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্র, শুক্রবার চন্দননগর, প্রত্যেক মাসে প্রথম সপ্তাহে ত্রিপুরা আগরতলা এবং দ্বিতীয় সপ্তাহে দুর্গাপুরে চেম্বার থাকে, গঙ্গারামপুর চেম্বারও থাকে। এখান থেকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় ডেটগুলি। আর অনলাইনেও কিন্তু টানা চেম্বার চলে, বিচার থেকে প্রতিকার প্রতিবিধান সবটাই থ্রু অনলাইনও হয়। যে বুকিং ফোন নাম্বার যাচ্ছে দ্যাট ইজ 9330955723 6291355429। আর একটি এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার রয়েছে, মানে যারা খুব এমার্জেন্সি সমস্যায় রয়েছেন, ইমার্জেন্সি ভাবে বুক করতে চাইছেন, তারা হোয়াটসঅ্যাপে বুকিং করবেন। নো ফোন, অনলি হোয়াটসঅ্যাপ বুকিং, দ্যাট ইজ 7439081851। এই নাম্বারে আপনারা সময় মধ্যে একদম শেষ, আমি চট করে উপায়টা বলে দিচ্ছি। শীতকাল কমলা লেবু প্রচুর পাওয়া যাচ্ছে, বিবাহেচ্ছুক ছেলেমেয়েরা একটি কমলা লেবু নিয়ে পূর্ণিমা দিন চলে যাবেন গঙ্গার ধারে বা কোনো লেকের ধারে এবং পূর্ণচন্দ্রের দিকে তাকিয়ে মনে মনে মনস্কামনা করবেন যে আমার বিবাহটা এই একটা বছরের মধ্যে তুমি করিয়ে দাও, যেন হয়ে যায়। এবং তারপরে মাথার ওপর দিয়ে কমলা লেবুটাকে লেকের জলে বা গঙ্গার জলে ফেলে একদম সোজা পেছন ফিরে হাঁটা দেবেন, আর তাকাবেন না। বছরের মধ্যে কিন্তু বিয়েটা হয়ে যাবে। সুতরাং এটা একটা টিপস ছিল। এই টিপসটি বহু মানে প্রমাণিত, পরীক্ষিত, 20 বছর ধরে আমি দিয়ে আসি চেম্বারে। আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করলাম, আপনারা ব্যবহার করুন এবং উপকৃত হন। একদমই তাই। এবং আপনারা যোগাযোগ করতে থাকুন। মায়েরাও কিন্তু সন্তানের জন্য, বিবাহের জন্যও কিন্তু করতে পারেন, মায়েরাও করতে পারেন। সুতরাং আজকের হাতে সময় নিয়ে আপনারা যোগাযোগ করতে থাকুন। অনেক ধন্যবাদ শ্রীময়ীকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার, সকলে ভালো থাকুন, নমস্কার।